হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইলেকট্রনিক্স টেকনোলজি ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা তৃতীয় অধ্যায় পড়তেছি। অলরেডি আমরা তৃতীয় অধ্যায়ের অনেকগুলো চ্যাপ্টার ইতিমধ্যে কভার করে ফেলছি। তো চলো দেখি আমাদের সিলেবাসের 3.1 থেকে 3.1 আমরা পড়ে ফেলছি। আচ্ছা, আমরা আবার একটু রিভিউ করতে করতে যাই। 3.1-এ আমরা হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম 8051-এর সিম্পল ব্লক ডায়াগ্রামটা সম্পর্কে আমরা আলোচনা করছি। তারপরে 3.2-তে হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলারের যে সচরাচর ব্যবহৃত রেজিস্টারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, কোন রেজিস্টারের কি নাম কি কাজ এগুলো আমরা জেনেছি। 3.3-তে হচ্ছে এর মেমোরি সংগঠন, মেমোরি আর্কিটেকচার কেমন হয়, এর ভিতরে ইন্টারনাল মেমোরিটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি আর একটা হচ্ছে ডেটা মেমোরি। তো আমরা এই প্রোগ্রাম মেমোরি এবং ডেটা মেমোরি এগুলা বিস্তারিত জেনেছি। তারপরে হচ্ছে স্পেশাল ফাংশন রেজিস্টার, আমরা স্পেশাল ফাংশন রেজিস্টার সম্পর্কে জেনেছি, যেগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য ব্যবহার করা হয় স্পেশাল ফাংশন রেজিস্টার। ইন্টারনাল র্যামকে দুভাগে ভাগ করা হয়, লোয়ার 128 বাইট এবং আপার 128 বাইট, এগুলো আমরা দেখেছি। তারপরে 3.4-এ হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলারের যে ইন্টারনাল মেমোরি আছে সেটা তো আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা বাহির থেকে কিভাবে আমরা মেমোরি সংযুক্ত করতে পারি সেটাও আমরা দেখেছি। যে আমাদের মাইক্রোকন্ট্রোলারের একটা পিন রয়েছে, ইএ পিন। এই ইএ পিনের মাধ্যমে হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলার কি করতে পারি, যে ইন্টারনালি মেমোরি অথবা এক্সটার্নালি মেমোরি এটা আমরা সিলেক্ট করতে পারি। আজকে আমরা পড়ব 3.5। 3.5 হচ্ছে স্টেট দ্য ফাংশন অফ ইচ ফ্ল্যাগ অফ দ্য পিএসডব্লিউ রেজিস্টার, প্রসেসর স্ট্যাটাস ওয়ার্ক রেজিস্টার, এই সম্পর্কে আমরা জানব। তো এটা হচ্ছে আমাদের 8051 মাইক্রোকন্ট্রোলারের ফ্ল্যাগ রেজিস্টার বলতে পারো। তোমরা যে মাইক্রোপ্রসেসর পড়তেছো সেই মাইক্রোপ্রসেসরও ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে, আমাদের এই মাইক্রোকন্ট্রোলারও কি একই রকম ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে। তো এই ফ্ল্যাগ রেজিস্টারগুলোর মধ্যে দেখো এখানে প্রথমে যেটা আছে, এখানে পিএসডব্লিউ 0 থেকে পিএসডব্লিউ S7 পর্যন্ত 8টা বিট রয়েছে। তো এখানে একটাকে বলতেছে এই যে যেটা 7 নাম্বার বিট, 7 নাম্বার বিটটাকে বলতেছে কি সিওআই, অর্থাৎ এটা একটা ক্যারি ফ্ল্যাগ। গাণিতিক অপারেশনের পর ক্যারি হলে এটা সেট হয়, অর্থাৎ আমরা যে অ্যারিথমেটিক অপারেশন করব, যোগ বিয়োগ গুণ বা এগুলো করার পরে যদি ক্যারি থাকে, যোগ করলে যদি মনে করো যে 8 বিটের দুইটা ডাটা আমরা যোগ করি, তাহলে 1 বিট বেশি হইতেই পারে, 9 বিট হইতে পারে। তাহলে অ্যাকুমুলেটর তো 8 বিটের, তাহলে 1 বিট কোথায় জমবে? 1 বিট জমবে এই ক্যারিতে, এই ফ্ল্যাগে। এখানে এসে 1 জমে থাকবে, 1 বিট অতিরিক্ত বিটটা, ক্যারিটা বাইনারি যুগের যে ক্যারি সেই ক্যারি এখানে হবে, এখানে জমবে। কেমন? তারপরে আসছে কি এসি, অক্সিলারি ক্যারি, অর্থাৎ গাণিতিক অপারেশন তো আমাদের রেজিস্টারগুলো 8 বিটের, অ্যাকুমুলেটর 8 বিটের, প্রত্যেকটা রেজিস্টার ব্যাংকের প্রত্যেকটা রেজিস্টার 8 বিটের। তাহলে এখন 8 বিট, তো 8 বিট এবং 8 বিট পাশাপাশি রেখে আমরা যোগ করি। তো যোগ করার ক্ষেত্রে প্রথম মনে করো যে এটা একটা রেজিস্টার 1 2 3 4 5 6 7 8 বিট। কেমন? তাহলে এখানে একটা ডাটা রাখলাম, এখানে নিচে মনে করো আরেকটা রেজিস্টার, সেখানে একটা ডাটা রাখলাম। তাহলে প্রথম 4 বিট, 1 বিটের সাথে 1 বিট যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম। তাহলে এভাবে করে করে আমরা যাই, ডান দিক থেকে বাম দিকে আগাই। তাহলে প্রথম 1 2 3 4, এই 4 বিট যোগ শেষে এখানেই যদি ক্যারি চলে আসে, অর্থাৎ 8 বিট ডাটার মধ্যে প্রথম 4 বিটের মধ্যে যোগ করতে যেয়ে যদি প্রথম 4 বিটে একটা ক্যারি চলে আসে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অক্সিলারি ক্যারি। কেমন? এই অক্সিলারি ক্যারি যদি হয় তখন হচ্ছে আমাদের এই এসসি বিটটা সেট হয়। আচ্ছা, তারপরে কি আছে? F0, প্রোগ্রামার তার প্রয়োজনে এটা ব্যবহার করে। এখানে F0 একটা বিট আছে, এটা আসলে প্রোগ্রামার তার নিজের প্রয়োজনে 1 বা 0 করে নিতে পারে, এটা আলাদা সিপিইউর কোনো ফাংশন না। তারপরে এখানে আছে RS1 RS0, এই দুইটা কোথায় ব্যবহার করব আমরা? এই দুইটা ব্যবহার করব হচ্ছে ব্যাংক সিলেকশনে।
ব্যাংক সিলেকশন বলতে কি বোঝায়? রেজিস্টার ব্যাংক। রেজিস্টার ব্যাংক কি হয়তো তোমরা ভুলে গেছো। আমি একটু তোমাদেরকে পিছনে নিয়ে দেখায় আনতেছি। আমরা যে মেমোরি আর্কিটেকচার পড়েছিলাম সেখানে হচ্ছে এই যে দেখো এখানে এখানে যে আমরা বলছিলাম যে র্যামটা 4টা ব্যাংকে বিভক্ত। এই দেখো এইটুকু হচ্ছে ব্যাংক 0, এটা হচ্ছে ব্যাংক 1, এটা হচ্ছে ব্যাংক 2, এটা হচ্ছে ব্যাংক 3। তো প্রত্যেকটা ব্যাংকে একই নামের অ্যাকাউন্ট আছে। বলছিলাম যে এখানে যেমন দেখতেছো ব্যাংক 0 তে R0 আছে, একই রকম ব্যাংক 1এও R0 আছে, ব্যাংক 2 তেও R0 আছে। এখন তুমি R0 তে একটা অ্যাকাউন্ট নাম্বার, কোন অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে যাচ্ছ সেটা তোমাকে ডিফাইন করতে হলে আগে ব্যাংকটা ডিফাইন করতে হবে। যে কৃষি ব্যাংকের 0 নাম্বার অ্যাকাউন্ট, নাকি সোনালী ব্যাংকের 0 নাম্বার অ্যাকাউন্ট, নাকি পূবালী ব্যাংকের 0 নাম্বার অ্যাকাউন্ট, তাহলে তোমাকে তো আগে ব্যাংকটা সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে এই যে ব্যাংক সিলেক্টের যে ফাংশন, সে ব্যাংক সিলেক্টের ফাংশনটাই হচ্ছে এটা। তো এখানে কিভাবে ব্যাংক সিলেক্ট করব? এই যে এই দুইটা বিট যদি আমরা 0 0 রাখি তাহলে ব্যাংক কি 0 সিলেক্টেড হবে। একইভাবে যদি আমরা এই দুইটার মান, এটার মান 0, এটার মান 1 রাখি, আর এস 0 এর মান 1, আর এস 1 এর মান 0, এটা যদি রাখি তাহলে আমাদের কি 1 নাম্বার ব্যাংক সিলেক্ট হবে। একইভাবে এটা 1 আর এটা 0 রাখলে 2 নাম্বার ব্যাংক সিলেক্ট হবে। যদি 1 1 রাখি তাহলে 3 নাম্বার ব্যাংক সিলেক্ট হবে। কেমন? আমরা ব্যাংক সিলেকশনের জন্য এই ফ্ল্যাগ দুইটা ইউজ করব। আচ্ছা, তারপরে এখানে কি আছে? ওবি, ওভারফ্লো। গাণিতিক অপারেশনের রেজাল্ট 8 বিট থেকে বেশি হলে এটা সেট হয়। হ্যাঁ, আবার এখানে তো ক্যারি দেখছিলাম যে 8 বিটের বেশি হলে অতিরিক্ত বিটটা এখানে স্টোর হয়। 1 বিট ক্যারি হলে তোমার এখানে স্টোর হয়। কিন্তু যদি ক্যারি যদি একাধিক হয়, একের অধিক বিট হয়, অর্থাৎ সেটা আমাদের অ্যাকুমুলেটরের সেই তথ্যটা সংকলন হচ্ছে না, ধরতেছে না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওভারফ্লো হয়ে যাবে, মানে ধরতেছে না। সেই ওভারফ্লোটা বোঝানোর জন্য এটা সেট হয়। এটা সেট হলে আমরা বুঝতে পারবো যে এটার মানটা, যে ক্যালকুলেটিভ যে ভ্যালুটা, এই ভ্যালুটা অনেক বড়, এটা আমাদের রেজিস্টারে ধরতেছে না। কেমন? আর পি, পি হচ্ছে অ্যাকুমুলেটরের রেজাল্ট বিজোড় সংখ্যক 1 থাকলে এটা সেট। এটাকে পি মানে প্যারিটি বিট। বিজোড়, ওই যে তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রথম যেটা প্রিন্সিপাল অফ ডিজিটাল সেখানে পড়ছিলে প্যারিটি বিট, এটা হচ্ছে সেই প্যারিটি বিট। যদি এই অ্যাকুমুলেটরে আমার যে তথ্যটা আছে সেখানে একের সংখ্যা যদি বিজোড় সংখ্যক হয় তাহলে এটা সেট হবে। কেমন? এটা হচ্ছে প্যারিটি বিট। তো ফ্ল্যাগ রেজিস্টারগুলো আশা করি এটা দিয়ে তোমাদের মাইক্রোপ্রসেসরও কাজে আসবে। মাইক্রোপ্রসেসরে এই ধরনের ফ্ল্যাগ রেজিস্টার আরেকটু হয়তো কয়েকটা বিট বেশি আছে, তবে বিটগুলো মোটামুটি এই ধরনের বিটগুলো ওখানে আছে। তো 3.5 নিয়ে আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না, ক্লিয়ার হয়ে যাবা তোমাদের। যেহেতু এটা ভিডিও, তুমি ইচ্ছা করলে আবার এটা কি করতে পারবা, পুনরায় রিপিট করে দেখতে পারবা। তো এবার আসো আমরা 3.6 মাইক্রো কন্ট্রোলারের পিন আর সিগন্যাল, পিনের বর্ণনা। 3.6 পিনের বর্ণনা। তো মাইক্রো কন্ট্রোলারটাকে দেখো, এটা 40 পিনের একটা মাইক্রো কন্ট্রোলার। কেমন? তো হ্যাঁ, অনেকেই সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। তো এখন দেখো এখানে হচ্ছে 8051 মাইক্রো কন্ট্রোলারের পিন নিয়ে কথা বলতেছি আমরা। তাহলে এখানে 40টা পিন, এখানে 40টা পিন, একটু জুম করি। দেখো এটা 40 নম্বর পিন হচ্ছে কি ভিসিসি। কেমন? অর্থাৎ এখানে আমরা 5 ভোল্টের সাপ্লাই দিব। আর এখানে দেখো আছে 20 নাম্বার পিন, এটা হচ্ছে গ্রাউন্ড, ভিএসএস। এখানে আমরা কি দিব? গ্রাউন্ড কানেক্ট করব। কেমন? আর এখানে 18 আর 19 এই দুইটা পিন আছে। এখানে দেখো এক্সট্রাল লেখা আছে, মানে এটা ক্রিস্টাল। এখানে একটা ক্রিস্টাল অসিলেটর ভিতরে তৈরি করে দেওয়া আছে। এখানে আমাদের বাইরে থেকে একটা ক্রিস্টাল রেজোনেটর লাগাইতে হবে। এই দুইটা পিনে আমাদের একটা রেজোনেটর লাগাইতে হবে, লাগাইলেই ভিতরে যে অসিলেটর সার্কিট আছে সে কি করতে পারবে? ক্লক পালস তৈরি করতে পারবে। কেমন? আচ্ছা, তারপরে দেখো এখানে আমি হচ্ছে এই যে কালার দিয়ে মার্ক করে দিছি পোর্টগুলোকে। তো পোর্টগুলোর মধ্যে দেখো এখানে 9 নাম্বার পিনটা কি? রিসেট পিন। রিসেট মানে মাইক্রোকন্ট্রোলারকে রিসেট করার জন্য এই পিনটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো এখানে দেখো পোর্টগুলোকে ভাগ করে দিয়ে আছে। এখানে পোর্ট 0, এখানে পোর্ট 1, এখানে আছে পোর্ট 2, এখানে আছে পোর্ট 3, তিনটা পোর্ট আছে। তো পোর্ট মানে কি? পোর্ট মানে তোমরা যেমন জানো যে চট্টগ্রামে পোর্ট আছে আমাদের, তাই না? মংলা পোর্ট আছে। পোর্ট মানে কি? পোর্ট মানে বন্দর। বন্দরে কি হয়? বিদেশ থেকে জাহাজ আসে, জাহাজ এসে সেখানে কি করে? ভিড় করে। এবং পোর্টে স্লট আছে, এক একটা স্লটে একটা জাহাজ ভিড়ায়, সেখান থেকে কি মালামাল আপলোড ডাউনলোড এগুলো করা হয়। তাহলে এখানে আমাদের এই পোর্টটা এর জন্যই পোর্ট। এটা পোর্ট 0। পোর্ট 0 তে কি 8টা স্লট আছে, 8টা পিন আছে। এই 8টা পিনের থ্রুতে আমরা কি করতে পারবো?
ডেটা বাইরে দিতে পারবো, ডেটা বাহির থেকে নিতে পারবো, ইনপুট আউটপুট করতে পারবো, অর্থাৎ রপ্তানিও করতে পারবো, আমদানিও করতে পারবো। একই রকম পোর্ট জিরো যেরকম দেখতেছো, পোর্ট ওয়ানে এরকমই 8টা স্লট আছে এখানে। তুমি যদি 8টা জাহাজের সাথে তুলনা করো তাহলে এই পোর্টে একই সাথে কি 8টা জাহাজ ভিড়তে পারে। 8টা জাহাজ দিয়ে তথ্য আমরা রপ্তানিও করতে পারবো, আবার 8টা জাহাজ দিয়ে তথ্য আমরা আমদানিও করতে পারবো। মানে দুই ধরনের কাজ করা যায়। এদিক থেকে যদি চিন্তা করো পোর্ট টু সেম অবস্থা, বাই ডিরেকশনাল। 8টা জাহাজ এখানে ল্যান্ড করতে পারবে, এখানে নোঙ্গর করতে পারবে, 8টা ডেটা যাইতে পারবে, আসতে পারবে। এদিক দিয়ে পোর্ট 3, সেখানেও একই ঘটনা। মানে 4টা পোর্টের সেম ঘটনা, বেসিক ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। তবে এর পাশে আরো কিছু লেখা আছে। আচ্ছা, পোর্টের অ্যাড্রেসগুলো কিরকম? পোর্টের অ্যাড্রেস হচ্ছে এই যে যেমন পোর্ট 0 বিট 0, পোর্ট 0 বিট 1, এভাবে পোর্ট 0 বিট 5, পোর্ট 0 বিট 7, এইভাবে সবগুলো। কেমন এখানে পোর্ট 2 দেখতেছ, পোর্ট 2 বিট 7, পোর্ট 2 বিট 6, পোর্ট 2 বিট 0, এইভাবে। কেমন? আচ্ছা, এর বাইরেও পিনগুলোর কি আরো কিছু স্পেশাল কাজ আছে। স্পেশাল কাজগুলো কি? এখানে আমরা আগে পোর্ট 1 দেখি। পোর্ট 1-এর কোনো কাজ নাই। পোর্ট 1-এর একটাই কাজ, ওর কাজ হচ্ছে ইনপুট আউটপুট। কেমন? পোর্ট 1-এর 0 পিন থেকে শুরু করে পোর্ট 1 7 পিন পর্যন্ত এখানে শুধু একটাই কাজ, জাহাজে মাল দিবে নয় নিবে, আর কোনো কাজ নেই এখানে। স্পেশাল আর কোনো কাজ এখানে হয় না। আচ্ছা, আর পোর্ট 0-তে দেখো, পোর্ট 1-এ কোনো কাজ নাই, শুধু একটাই কাজ। আর পোর্ট 0-তে দেখো এইগুলো তো আছেই, ইনপুট আউটপুটের কাজ কিন্তু পোর্ট 0 দিয়ে হয়। এর পাশেও দেখো, এই পাশে আরো কিছু লেখা আছে। কি লেখা আছে? এডি 0, এডি 1, এভাবে করে এডি 7। তাহলে এডি কি? অ্যাড্রেস অ্যান্ড ডেটা, দুইটাই। অর্থাৎ এই জাহাজের কাজ ছাড়াও এই পোর্ট দিয়ে আরো একটা কাজ করা হয়। কি কাজ করা হয়? অ্যাড্রেস এবং ডেটা দুইটাই দেওয়া হয়। এটা তোমাদের মাইক্রোপ্রসেসর যে সাবজেক্টটা, সেখানে তোমাদের এটা আছে যে অ্যাড্রেস বাস এবং ডেটা বাস দুইটা একসাথে কি করা হয়? মাল্টিপ্লেক্সিং করে দেওয়া হয়। অর্থাৎ এখান থেকে আলাদা করে নিয়ে কাজ করাইতে হবে। তো বলতে পারো যে স্যার এখানে অ্যাড্রেস বাস ডেটা বাসের দরকার কি? হ্যাঁ, অ্যাড্রেস এবং ডেটা বাসের দরকার তখনই যখন এই মাইক্রোকন্ট্রোলারের সাথে আমরা বাহির থেকে কি লাগাবো? মেমোরি লাগাবো, প্রোগ্রাম মেমোরি লাগাবো। ওই যে মেমোরি অর্গানাইজেশন আমরা পড়ে আসছি, কি বাহির থেকে এক্সটার্নাল মেমোরি এর সাথে সংযুক্ত করা যায়। তাহলে তুমি যদি বাহির থেকে একটা মেমোরি সংযুক্ত করতে চাও, তাহলে কি হবে? ওই যে তুমি র্যামটা কিনে নিয়ে আসবা বা যে রমটা কিনে নিয়ে আসবা, সেই র্যাম এবং রমের মধ্যে অ্যাড্রেস বাস থাকে, ডেটা বাস থাকে, কন্ট্রোল বাস থাকে। তাহলে তোমার তো এগুলো সংযুক্ত করতে হবে। তাহলে তুমি কোথায় সংযুক্ত করবা? এই পোর্ট 0-তে হচ্ছে ডেটা বাস সংযুক্ত করবা। এটা হচ্ছে এটার স্পেশাল কাজ। আর তুমি যখন এইগুলোকে ডেটা বাস হিসেবে কানেকশন করবে, তখন কিন্তু আর পোর্টের কাজ করতে পারবে না, যে কোনো একটা কাজ করতে হবে। কেমন? আচ্ছা, এবার আসো এখানে পোর্ট 2। পোর্ট 2 তো এগুলো ওই যে বললাম ইনপুট আউটপুট কাজ, কিন্তু এক্সট্রা কাজ আছে। এখানে কি লেখা আছে? A8 থেকে A15, A ফর অ্যাড্রেস। এখানে কিন্তু ডেটা নাই, আমাদের এটা কিন্তু 8 বিটের মাইক্রোকন্ট্রোলার, সেজন্য এখান থেকে এই পর্যন্ত 8 বিটের ডেটা। আবার এটার সাথে কি মাল্টিপ্লেক্স অবস্থায় 8 বিটের অ্যাড্রেসও রয়েছে, কিন্তু অ্যাড্রেস আসলে হয় 16 বিটের। কেন 16 বিটের? আমাদের যে মেমোরি সাইজ, আমাদের যে আমরা বলতেছি 65,435টা যে লোকেশনটা সে করতে পারবে, অ্যাড্রেস করতে পারবে, এই অ্যাড্রেস করার জন্য আমার 16 বিটের মেমোরি লাগবে। কেমন? 16 বিটের মেমোরি লাগবে। তো 16 বিটের মেমোরি, ঠিক আছে, এবং 16 বিটের অ্যাড্রেস। যে মেমোরিটা তুমি ইউজ করবা সেটা 16 বিটের অ্যাড্রেস বাস। তাহলে অ্যাড্রেস বাস এখান থেকে তুমি দিতে পারবা 8 বিটের। বাকি 8 বিট কোথা থেকে দিবা? বাকি 8 বিট এখান থেকে দিবা। এই 8 বিট থেকে যাবে হচ্ছে তোমার বাকি অ্যাড্রেস, 8 বিট হায়ার অর্ডার অ্যাড্রেস, এখানে আছে লোয়ার অর্ডার অ্যাড্রেস। আর এটার সাথে কি ডেটা বাসও এটার সাথে বিল্ট ইন আছে। এখন এখান থেকে ডেটা এবং অ্যাড্রেসকে আলাদা করার জন্য কিন্তু আলাদা টপিক আছে, সেটাকে বলা হয় 74LS373। 74LS373-এর মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি? যে ডেটাটাকে কমিউনিকেশন করতে পারি, ডেটা কমিউনিকেশন করতে পারি। আরে আমি ক্লাসে আছি, এখন কাইটা দেন, পরে ফোন দিয়েন। আর সময় পায় না।
আমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। এখন ক্লিয়ার হয়ে গেছে কিনা আমি আসলে কনফিউজড। যদি কেউ একজন আমাকে একটু কনফার্ম করতে যে লাইভ ক্লাসটা আসলে এখন চলতেছে কিনা। হ্যাঁ, কেউ যদি এখন একটু কমেন্ট করে বলতে যে এখন শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। লাইভ মনে হয় চলতেছে। হ্যাঁ, আমাদের একটু নেটওয়ার্কের সমস্যা। আসলে এটা আমার দুর্ভাগ্য। কেমন করে যেন প্রতি বুধবার এই হচ্ছে, মানে আমাদের এখানে সিলেটে আবহাওয়া খুবই খারাপ থাকে, নেটওয়ার্কও খুব প্রবলেম। ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যে পিন ডায়াগ্রামের কথা বলতেছিলাম, তো পিন ডায়াগ্রামে এখানে এক্সট্রা যে কাজটা আছে পোর্ট ট্যুর, আবার একটু জুম করে দেখাই আমি। চলে গেছে। তো এখানে পোর্ট টু, পোর্ট টুর ফাংশনটা আমি তোমাদের বললাম যে এটা হচ্ছে কি অ্যাড্রেস, এক্সট্রা অ্যাড্রেস বাস হিসাবে এটা কাজ করে। তো এখানে দেখো পোর্ট থ্রি, পোর্ট থ্রিরও এমন কি একটা এক্সট্রা কাজ রয়েছে। কেমন? পোর্ট থ্রিরও এক্সট্রা কাজ রয়েছে। কি কাজ? এখানে সে তো নর্মালি কি ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস এই হিসেবে তো সে কাজ করতে পারেই। সরি, ভুল বলতেছে। এখানে সে পোর্ট হিসেবে কাজ করতে পারে, মানে ডেটা ইনপুট এবং আউটপুট এই হিসাবে পোর্ট হিসেবে কাজ করেই। তো এর বাইরেও ওকে আরও কিছু কাজ করানো যায়, আরও কিছু কাজ করানো যায়। তার মধ্যে কি কাজ করানো যায়? একটা কাজ দেখো, এখানে লেখা আছে RxD TxD 10 নম্বর এবং 11 নম্বর পিন। এর মাধ্যমে হচ্ছে কমিউনিকেশন করা যায়। কি ডেটা কমিউনিকেশন করা যায়, সিরিয়ালি ডেটা পাঠানো যায়। এই দুইটা লাইন দিয়ে তুমি কি করতে পারবা? ডেটা কমিউনিকেশন করতে পারবা। কার সাথে কমিউনিকেশন করতে পারবা? তুমি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারবা, আরেকটা মাইক্রো কন্ট্রোলারের সাথে কমিউনিকেশন করতে পারবা। সিরিয়ালি যত মানে ডিভাইস আছে ডিসপ্লের সাথে তুমি কমিউনিকেশন করতে পারবা। কেমন? অর্থাৎ সিরিয়ালি কমিউনিকেশন করা যায় এমন কোনো ডিভাইস তুমি এটার সাথে কানেক্ট করে কমিউনিকেশন করতে পারবা। আর যখন তুমি এই দুটাকে কমিউনিকেশনের জন্য ইউজ করবা তখন কিন্তু আর পোর্ট হিসেবে ইউজ করতে পারবা না, বারবার বলতেছি। আর এখানে দেখো আলাদা কি আছে, পোর্ট 3.2 INT0 INT1, এগুলো হচ্ছে ইন্টারাপ্ট। ওই যে কাজের মাঝখানে ইন্টারাপ্ট ঘটে, যে এই মাইক্রোকন্ট্রোলার একটা নির্দিষ্ট কাজ করতেছে, এর বাদ দিয়ে এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কোনো একটা কাজ করতে হবে, সেই ক্ষেত্রে কি করা হয়? ইন্টারাপ্ট করা হয়। তো এই দুটো পিনের মাধ্যমে ইন্টারাপ্ট করা যায়। তো ইন্টারাপ্টের চ্যাপ্টারে আরও বিস্তারিত আমরা এখানে দেখতে পারবো। কেমন? আচ্ছা, তো এখানে আরেকটা দেখতেছো কি, T0 T1, এগুলো হচ্ছে ওই যে টাইমার। ভিতরে দুইটা টাইমার আছে, টাইমার কাউন্টার। এই মুহূর্তে টাইমার যদি তুমি নাও বুঝো, তোমাকে বলছিলাম তুমি জাস্ট মনে করো যে এটা কি কাউন্টার। তো কাউন্টার কি করে? ক্লক পালস গনে, তাই না? ক্লক পালস গনে। তাহলে ক্লক পালস যদি গুনতে হয় তাহলে তাকে তো ক্লক পালস ইনপুট করতে হবে। তাহলে আমরা কোন পিন দিয়ে ইনপুট করবো? এ হচ্ছে সেই পিন। তুমি যদি টাইমার জিরো ব্যবহার করো, কাউন্টার জিরো ব্যবহার করো, তাহলে তাকে যদি তুমি ক্লক পালস গনাইতে চাও তাহলে ক্লক পালস দিতে হবে। তাহলে কোন পিন দিয়ে দিবে? এই পিন দিয়ে দিবা। একইভাবে টাইমার ওয়ান দিয়ে যদি তুমি ক্লক পালস গনাইতে চাও তাহলে এদিক দিয়ে দিবা, তাহলে টাইমার ওয়ানে ক্লক পালস গুনতে পারবে। তারপরে এখানে দুইটা পিন আছে দেখো, রাইট আর রিড, রিড রাইট। এই দুটো হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, কন্ট্রোল বাস। ওই যে আমরা বললাম যে আমরা এর সাথে কি বাহির থেকে একটা মেমোরি আমরা কি করতে পারি? সংযুক্ত করতে পারি। তাহলে বাহির থেকে যদি আমরা মেমোরি সংযুক্ত করি তাহলে সেই মেমোরিতে রিড অপারেশন হবে না রাইট অপারেশন হবে, সেটা তো আমাদের মানে চুজ করতে হবে, সেটা তো আমাদের কন্ট্রোল করতে হবে। তো সেই রিড এবং রাইট অপারেশন কন্ট্রোল করার জন্য কি করতে হবে? এই যে এই দুইটা পিন ব্যবহার করতে হবে। তো এগুলো হচ্ছে পোর্ট থ্রির অল্টারনেট কাজ, অল্টারনেট ফাংশন। কেমন?
আচ্ছা আমরা পরে দেখি 3.7 এ আমরা কি 8051 এর আইও স্ট্রাকচার পুট সম্পর্কে জানবো, গঠন। মজার ব্যাপার হচ্ছে এই টপিকগুলা আমি কয়েকটা বই দেখছি, বই প্রকাশনীর নাম বলবো না, তো প্রকাশনীর নাম বলবো না, বইগুলোতে আসলে এই জিনিসগুলা একটা বইতে এগুলা স্কিপই করে গেছে, এই টপিকগুলাই উল্লেখ করে নাই, আরেকটা বইতে কি করছে গুগল ট্রান্সলেটর দিয়ে কিছু মানে বাংলা বানায় দিয়ে রাখছে, আসলে বোঝার কোনো উপায় নাই। সো অনেক ছাত্র এটা স্কিপ করে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে পরবর্তীতে মাইক্রোকন্ট্রোলার খুব ভালোভাবে বুঝতে পারবে না। এটা যদি বুঝতে পারো তাহলে মাইক্রোকন্ট্রোলার এই চ্যাপ্টারটা মানে মাইক্রোকন্ট্রোলারের অরিজিনাল ইউজ করতে গেলে তুমি রিয়েলাইজ করতে পারবে যে আসলে মাইক্রোকন্ট্রোলার কিভাবে কাজ করে। কেমন? তো চলো এটা একটু দেখি আমরা। তো আমরা প্রথমে পোর্ট, তো 4টা পোর্ট আছে তাই না, 4টা পোর্ট আছে, পোর্ট 0 থেকে পোর্ট 3 পর্যন্ত 4টা পোর্ট আছে। তো আমরা প্রথমে পোর্ট 1টা দেখব। পোর্ট 1টা সিম্পল। পোর্ট 1টা আমরা বলছিলাম কি শুধু ইনপুট আর আউটপুট, আর কোনো কাজ করে না। পোর্ট 1 এ অনলি ইনপুট অ্যান্ড আউটপুট। এই যে পোর্ট 1, এই যে পোর্ট 1টা এখানে আমরা পরে আসলাম, এই যে পোর্ট 1 এখানে কি শুধু ইনপুট আউটপুট, আর কোনো কাজ নাই। তাহলে এটা আমরা আগে বুঝি, এটা বুঝতে পারলে আমরা পরে কমপ্লেক্সটাতে যাব। কেমন? তো এখানে দেখো আমাদের এখন ফাংশনটা কি, এখন ফাংশনটা হচ্ছে আমরা কি করব, রাইট অপারেশন করব, অর্থাৎ পোর্ট 1 দিয়ে তথ্য পাঠাবো, রাইট করব। পোর্ট 1 দিয়ে তথ্য আমরা পাঠাতে চাই, কি পাঠাতে চাই, ডাটা 0 পাঠাতে চাই। এটা তো হচ্ছে কি যে পোর্ট 1, পোর্ট 1 এর কি 8টা পিন আছে তাই না, আমরা একটা পিন নিয়ে কথা বলতেছি। পোর্ট 1 এর 8টা পিনের মধ্যে একটা পিন নিয়ে আমরা কথা বলতেছি। মনে করো প্রথম পিনটা। কেমন? আচ্ছা প্রথম পিনে আমরা কি চাচ্ছি, ডাটা পাঠাইতে চাচ্ছি। কি ডাটা পাঠাইতে চাচ্ছি, 0 পাঠাইতে চাচ্ছি। ওকে ফাইন। যদি আমরা এদিক দিয়ে 0 পাঠাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথম কাজ হবে রাইট 0 টু দা এফএফ থ্রু ডাটা বাস। এই যে এখানে এটা কি, এটা একটা আমার, আচ্ছা এটা একটু সার্কিটটা বর্ণনা দিয়ে নিই তোমাদেরকে। এটা একটা ডি ফ্লিপ ফ্লপ। কেমন? এটা একটা ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ কি, ডাটা ফ্লিপ ফ্লপ। এখানে ডিতে যা দিবা কিউতে তাই আসবে। ডিতে 1 দিলে কিউতে 1, ডিতে 0 দিলে কিউতে 0। কেমন? আর এগুলো হচ্ছে ট্রাই স্টেট বাফার। এই দুটো হচ্ছে ট্রাই স্টেট বাফার। এখান থেকে সিগন্যাল দিয়ে ডাটা এদিকে নেওয়া যাবে, এখানে সিগন্যাল দিয়ে ডাটা এদিক দিয়ে নেওয়া যাবে। এটা দুইটা বাফার, জাস্ট ইনপুটে যা দিবা আউটপুটে তাই পাবা। আর এখানে একটা লোড বলতেছে, লোড মানে কি, এটা একটা পুল আপ রেজিস্টার। কেমন? এটা 10 কিলো ওহমের ইন্টারনাল পুল আপ রেজিস্টার। আর এটা একটা কি, মসফেট। কেমন? এটা একটা মসফেট। এটার গেটে পজিটিভ ভোল্টেজ দিলে এটা চালু হয়, আর গেটে পজিটিভ ভোল্টেজ না দিলে 0 দিলে এটা বন্ধ থাকে সিম্পলি। আচ্ছা তাহলে আমি যদি ডেটা 0 দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই যে ডাটা বাসের থ্রুতে আমাকে এটাতে 0 দিতে হবে। এই 0 কিভাবে দিব এগুলো আমরা পরে প্রোগ্রামিং পার্টে শিখবো। আপাতত ধরে নাও যে কোনোভাবে আমি 0 দিচ্ছি। কেমন? তাহলে আমাকে ডাটা বাসে ইন্টারনাল সিকিউর ডাটা বাস দিয়ে এখানে কি 0 পাঠাইতে হবে। আচ্ছা পাঠাইলাম। আর যদি 0 পাঠাই তাহলে কি হবে, এটা তো ডি ফ্লিপ ফ্লপ, এখানে 0 আসলে কিউতে 0 চলে আসবে। আর এটা কি কিউ বার, কিউ বারে কি হবে, এটা বিপরীতটা আসবে। কিউতে যদি 0 হয় তাহলে কিউ বারে 1 আসে, এটা আমরা জানি ফ্লিপ ফ্লপের বেসিক থেকে। তো এখানে 1 আসবে। আর এখানে যদি 1 আসে তাহলে এই ট্রানজিস্টর মসফেটটা এটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। অন হয়ে গেলে কি হয়ে যাবে, অন হয়ে গেলে এই যে একটা রেজিস্টার ছিল, এই রেজিস্টারের এই পয়েন্টটা এটা কি গ্রাউন্ডের সাথে মিলে যাবে। তাহলে এই পয়েন্টটা ভোল্টেজটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমার আউটপুটে 0 পাবো। এটাই এখানে বলছে। কেমন? তো এখন কিন্তু তথ্য আমি পাঠাচ্ছি, এটা কি রাইট অপারেশন। আচ্ছা আসব পরে। এখনো আমি কি চাচ্ছি, এখন আমি বলতেছি রাইট অপারেশন, কিন্তু সেই ক্ষেত্রে কি রাইট করতে চাই, ডাটা 1 রাইট করতে চাই। ডাটা 1 রাইট করতে চাই আমি। তো ডাটা যদি 1 রাইট করতে চাই তাহলে কি করব, 1 এই এফএফ এ পাঠাবো, যে ইন্টারনাল ডাটা বাস দিয়ে এখানে যেভাবেই হোক আমি 1 পাঠাবো ডিতে। আচ্ছা যদি 1 এখানে পাঠাই তাহলে কিউ এর মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। কিউ বারের মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর কিউ বারের মান যদি 0 হয় তাহলে এই মসফেটটা এটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এটার গেটে ভোল্টেজ না থাকলে এটা বন্ধ। যদি বন্ধ হয় তাহলে কি হবে, এই যে এখান থেকে যে ভিসিসিটা এটা এদিক দিয়ে চলে আসবে, এখানে তো গ্রাউন্ড হতে পারবে না। এর আগেরবার তো কি হয়ে গেছিল, এর আগেরবার দেখো এখানে গ্রাউন্ড হয়ে গেছিল, কিন্তু এবার আর কি গ্রাউন্ড হতে পারবে না। তাহলে আমি এখানে ওই 5 ভোল্টটা পাবো, ভিসিসি সমপরিমাণ ভোল্টেজটা এখানে পাবো। আউটপুট তখন এটাকে আমি 1 বলতে পারবো। তাহলে দেখো ইনপুটে 1 দিলে এই আউটপুটে 1 পাওয়া যায়, ইনপুটে 0 দিলে আউটপুটে 0 পাওয়া যায়। তাহলে এটা আমরা কি বলতেছি, মানে রাইট অপারেশন, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার থেকে এদিকে তথ্য বের হচ্ছে, এটাকে বলতেছি রাইট। পোর্টে রাইট করলাম। কেমন? এবার আসো দেখি রিড অপারেশন কেমন হবে। এটা হচ্ছে আমাদের রিড অপারেশন।
তো রিড অপারেশন করতে চাই, মানে কখন রিড করব, যখন মনে করো এখানে কি জিরো আছে ইনপুট, এবার কি আমদানি করতেছি, এতক্ষণ দেশের থেকে রপ্তানি করছি, এখন আমদানির ব্যাপার, আর আমদানি কি করতে যাচ্ছি, জিরো করতে যাচ্ছি। ইনপুটে মনে করি আমরা ধরে নেই জিরো আছে, তাহলে জিরো হইলে আমার এই ইন্টারনাল ডেটা আছে কিভাবে জিরো আসতেছে। প্রথম কাজ কি করতে হবে, তুমি ইনপুটে যাই আসুক সেই চিন্তা বাদ, তোমাকে প্রথম কাজ হবে এই যে ফ্লিপ ফ্লপে ওয়ান পাঠানো। তুমি যখন এটাকে ইনপুট হিসেবে কাজ করাইতে চাবা, তোমার এক নাম্বার কাজ, মানে বারবার মনে করে রাখো, তুমি যখন এই পুটকে ইনপুট হিসেবে কাজ করতে চাইবা, তোমার এক নাম্বার কাজ হচ্ছে তোমার এই যে ইন্টারনালি ডাটা বাস দিয়ে ফ্লিপ ফ্লপে ওয়ান পাঠানো। ঠিক আছে, ইনপুট যা যা খুশি তা আসুক, ওয়ান আসুক জিরো আসুক সেটা ব্যাপার না, তোমার কথা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করতে চাইলে অবশ্যই তোমাকে এখানে কি ওয়ান লিখতে হবে ডিতে। তো তুমি এটাতে ওয়ান লিখবা, ওয়ান লিখলে কি হবে, কিউতে ওয়ান চলে আসবে, আর কিউবারে কি চলে আসবে, জিরো চলে আসবে। ওকে ফাইন, কিউবারে যদি জিরো চলে আসে তাহলে আমাদের এই মসফেটটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আসছে। তাহলে আউটপুটে এখন কি আছে, আউটপুটে এই যে এখান থেকে কি ভোল্টেজ আসছে, এই ভোল্টেজটা এটা কি বলে, এ বলে হাই ইম্পিডেন্স মোড, মানে ইনপুট এখনো দেই নাই, ইনপুট নিয়ে চিন্তা করো না, ইনপুট দেই নাই। নর্মালি আমি এটাতে ওয়ান লিখছি, এখানে ওয়ান আসছে, এখানে জিরো আসছে, এটা বন্ধ, এখানে এই যে রেজিস্টার দিয়ে ওয়ান আছে, হাই ইম্পিডেন্স মোডে আছে। হাই ইম্পিডেন্স মোড আর ওয়ানের মধ্যে পার্থক্যটা কি, ওয়ান যদি থাকে অর্থাৎ বিসিসি থেকে যদি সরাসরি কানেক্ট থাকে তাহলে তুমি সেটাকে কখনো গ্রাউন্ড করতে পারবে না, গ্রাউন্ড করলে কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে। আর যদি একটা রেজিস্টর দিয়ে দেওয়া থাকে তাহলে এখানে তুমি যদি ভোল্টেজ মাপো তাহলে এখানে মানে ভিসিসি পরিমাণ ভোল্টেজই পাবা, কিন্তু এটাকে তুমি ইচ্ছা করলে গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিতে পারো। গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিলে ক্ষতি হবে না, তোমার সার্কিট পুড়বে না, কারণ এখানে তো একটা রেজিস্টর আছে। যখন এই পয়েন্টটা তুমি গ্রাউন্ডের সাথে সংযোগ করবা তখন এখানে জিরো হয়ে যাবে, এবং তুমি করতে পারবা, এটাই হাই ইম্পিডেন্স। কেমন, আর হাই মোড মানে কি, হাই মোড মানে মাঝখানে কোনো রেজিস্টর নাই, সরাসরি বিসিসিআই এর সংযোগ করে দিছো, সেটাকে বলবে হচ্ছে মানে হাই লেভেল। কেমন, তো এখন আমাদের হাই লেভেল নাই, এখন দেখো কি আছে, এটা বন্ধ, তার মানে এটা গ্রাউন্ড হচ্ছে না, আর এখান থেকে রেজিস্টারের থ্রুতে এখানে হাই ইম্পিডেন্স মোডে আছে। এখন মনে করো যে এক্সটার্নাল ডেটা যদি জিরো হয়, বাইরে থেকে যেটা আসবে সেটা কিভাবে দিতে পারো, সেন্সরের মাধ্যমে দিতে পারো, সুইচের মাধ্যমে দিতে পারো, কিপ্যাডের মাধ্যমে দিতে পারো, বিভিন্নভাবে দিতে পারো, যেভাবেই দাও। তুমি যদি এখানে সিগন্যালটা দাও তাহলে এখানে কি হবে, এখানে সিগন্যালটা দিলে এটা এটা এখানে যে আগের যে হাই ইম্পিডেন্স মোডটা ছিল 5 ভোল্ট ছিল সেটা কি হয়ে যাবে, এটা এই লাইনে কি গ্রাউন্ড হয়ে যাবে, জিরো হয়ে যাবে। মানে এই পয়েন্টটা আগে হাই ইম্পিডেন্স মোডে থাকলেও আমি জিরো ইনপুট দেওয়ার কারণে হাই ইম্পিডেন্স এখান থেকে যে ভোল্টেজটা এটা এই রাস্তা দিয়ে ইনপুটের মাধ্যমে এটা কি হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে, গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা তখন কি হয়ে যাবে, জিরো ভোল্ট। তাহলে এই যে ট্রাইস্টেট বাফার এখানে জিরো ভোল্ট আসবে, আর এটার একটা কন্ট্রোল পিন আছে, এই কন্ট্রোল পিনে যখন আমি ওয়ান দিব সিগন্যাল দিব তখন এই জিরোটা রাস্তা এই দিকটা পাস হয়ে যায় আমার ইন্টারনালি সিপিইউতে চলে যাবে। তাহলে এইভাবে আমি কি রিড করতে পারবো, জিরো রিড করতে পারবো। এবার আসো পরের কন্ডিশন, রিড অপারেশন করব কখন, যখন ডেটা সমান ওয়ান, ডেটা ওয়ান অবস্থাতে রিড করতে চাই। আচ্ছা, ডেটা ওয়ান অবস্থাতে রিড করতে চাইলে একই রকম তোমাকে প্রথম কাজ হচ্ছে ফ্লিপ ফ্লপে ওয়ান লিখতে হবে। কেমন, ফ্লিপ ফ্লপে ওয়ান লিখে রাখলাম আমরা, এখানে ওয়ান আসবে, এখানে জিরো আসবে, এটা বন্ধ, এটা কি হাই ইম্পিডেন্স মোডে থাকবে, হাই ইম্পিডেন্স মোড। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন কি মনে করো, এবার আমার ইনপুট কি ওয়ান আছে, আমার যে সেন্সর বা আমার যে সুইচ যাই হোক সেখানে কি আমি ডেটা ওয়ান আছে, ওয়ান মানে কি 5 ভোল্ট, তাহলে এটাও 5 ভোল্ট, আর এখান থেকে তো হাই ইম্পিডেন্স মোড সেটাও 5 ভোল্ট, তাহলে মানে কি এটা কি 5 ভোল্টেই থাকবে, যেহেতু এখানে যদি জিরো হইতো তাহলে 5 ভোল্টটা গ্রাউন্ড হইতে পারতো, কিন্তু এখানে যেহেতু ওয়ান মানে কি 5 ভোল্ট, সো এখানে 5 ভোল্টই থাকবে, ওয়ানই থাকবে, এটা জিরো হওয়ার কোনো সুযোগ নেই। তো এই ওয়ানটা এই রাস্তা দিয়ে ট্রাইস্টেট বাফার এখানে আসবে, তারপরে মাইক্রোকন্ট্রোলার থেকে যখন আমি এখানে এই সিগন্যাল দিব, ওয়ান দিব বাফারকে সিগন্যাল দিব, দিলে কি হবে, এই ওয়ানটা এই দিক দিয়ে কোথায় চলে যাবে, আমার এই বাসে চলে যাবে, তখন আমি কি ওয়ান রিড করতে পারবো। তাহলে এটা হচ্ছে কি রিড অপারেশন। তাহলে রাইট অপারেশন আর রিড অপারেশনের মধ্যে তফাৎ কি, রাইট অপারেশন সিম্পলি আমি রাইট করতে পারি, এই যে এখানে ডি ফ্লিপ ফ্লপে যা দিব তাই চলে যাবে, আর রিড অপারেশন ক্ষেত্রে আমাকে আগে কি করতে হবে, এটাকে হাই ইম্পিডেন্স মোডে নিয়ে রাখতে হবে, এইখানে ওয়ান পাঠায় হাই ইম্পিডেন্স মোডে নিয়ে রাখতে হবে, যদি ওয়ান আসে তাহলে ওয়ান যাবে, আর যদি জিরো আসে তাহলে হাই ইম্পিডেন্স মোডটা জিরো হয়ে যাবে, আমি এখান থেকে জিরো রিড করতে পারবো। এটা হচ্ছে মূলনীতি। কেমন, আর 3.7-এ দেখো আরও আছে, এখানে মাল্টিপ্লেক্স অপারেশন অফ পোর্ট জিরো, পোর্ট জিরোরও কিছু অপারেশন আছে। তো আমাদের আসলে ক্লাসের সময়ও শেষ হয়ে গেছে এই মুহূর্তে, আমরা মনে হয় আর কন্টিনিউ করতে পারতেছি না। আর কয়টা টপিক 3.7 আছে,
আচ্ছা, আরো কিছু টপিক রয়ে গেছে, তো আমরা আজকে এখানেই শেষ করি। আমি আগামী দিন তোমাদেরকে পোর্ট জিরোটা সম্পর্কে বিস্তারিত বলবো। কেমন? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের ক্লাসে আবারও তোমরা অংশগ্রহণ করে ইন্টারঅ্যাক্টিভ করছো, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আগামী ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবা। আর হচ্ছে সবার সুস্থতা কামনা করতেছি। ধন্যবাদ।